ফিনপালসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আসলে একটা কথা একজন বিনিয়োগকারী সম্প্রতি বলছিলেন যে ঢাকার শেয়ার বাজারের বিনিয়োগকারীদের কপালে আসলে সুখ সয় না। যে রিজার্ভ যখন বিল্ড আপ হচ্ছিল তার পরপরই ইলেকশন নিয়ে আনসার্টেনটি, মার্কেট আপনার ভালো করেনি। আবার ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে, এখন ইকোনমি, জিও পলিটিক্স সব কিছুর উপরেই আপনার নেগেটিভ ফ্যাক্টরস। স্টুডিওতে আজকে আমার সঙ্গে আছেন এজ অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান জনাব আসিফ খান, তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি। তার কাছ থেকে আমরা আসলে পরিস্থিতির একটা নির্মোহ বিশ্লেষণ এবং তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কী হবে সেগুলো সম্পর্কে শুনবো। আসিফ ভাই, স্বাগতম। ধন্যবাদ। আসলে বিশ্ব অর্থনৈতিক বা জিওপলিটিক্যাল ফ্যাক্টরগুলোকে আপনি আপনার টেকঅ্যাওয়ে কি এখনকার পরিস্থিতিতে? আসলে আপনার এইবারের যে ঘটনাটা, ইরান যুদ্ধ বলছি আমরা, যদিও তারা যুদ্ধটা শুরু করেনি, সেটা বেশ আনপ্রেসিডেন্টেড ঘটনা, যেটার ফলে বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের একটা বড় অংশ, তেলের বাজারে আমরা জানতাম যে অরিজিনালি 20% হরমুজ দিয়ে আসতো, সেটা ইম্প্যাক্টেড ছিল। এছাড়াও হচ্ছে গিয়ে যে শুধু তেল না, এখানে আপনার গ্যাস, স্পেসিফিক্যালি এলপিজি যদি বলি, ফার্টিলাইজার, পেট্রোকেমিক্যালস ও বেশ কিছু সেক্টরই আসলে ইম্প্যাক্টেড। সো যখন এই ধরনের একটা সাপ্লাই শক নিয়ে অ্যানালাইসিস হয়, আগেকার যে অয়েল শকগুলো ছিল সেগুলো দেখা গেছে যে 9%, 7% অফ গ্লোবাল সাপ্লাইয়ের ইম্প্যাক্ট ছিল। তো এইবারের সংখ্যাটা কিন্তু বড়। আচ্ছা, সেকেন্ড ফ্যাক্টরটা এইবারের হচ্ছে গিয়ে যে অলরেডি কিন্তু অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখনও আমরা কোনো একটা ডেফিনেটিভ এন্ড টু দ্য কনফ্লিক্ট কিন্তু দেখছি না। তো সেটাও আসলে জায়গাটাকে অনেক বেশ কমপ্লিকেটেড করে দেয়। তবে যে জায়গায় আসতে যাচ্ছিলাম, যেগুলো বলে যে আপনার এগুলো তো নিঃসন্দেহে আসলে বাংলাদেশের উপরে এবং পুরো বিশ্বের উপরে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। এবং বাংলাদেশ টাইপের দেশ যারা হচ্ছে এনার্জি সিগনিফিক্যান্ট, আমরা এনার্জি ইম্পোর্ট করি, অয়েল তো এন্টায়ারলি ইম্পোর্ট করি, গ্যাস ইম্পোর্ট করি, ফার্টিলাইজার অনেক কিছু করি, আমরা যথেষ্ট ভালনারেবল এই ধরনের শকে আর কি। আর অন্য যে বিষয়টা, আমি তো জিওপলিটিক্যাল এক্সপার্ট না, আমরা কেউই না, বাট যুদ্ধের শুরুতে আর কি খুব ক্লোজলি ফলো করতাম যে কি হচ্ছে প্রতিটা মিনিটে মিনিটে। বাট এত কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, এই আজকে হলো সিজফায়ার, কালকে আবার যুদ্ধ, আজকে আবারই হলো, মানে টু সাম এক্সটেন্ট বিকজ অফ ট্রাম্প। হ্যাঁ, ভেরি লাইকলি, মানে কন্টিনিউয়াস বেসিসে যে এই যে একবার পজিটিভ একবার নেগেটিভ, এবং অয়েল মার্কেটও আপনার অয়েল প্রাইস উঠানামা করছে, একদম ফ্লাকচুয়েট করছে। হ্যাঁ, এইটা আসলে মানে ফলো করাও খুব খুব ডিফিকাল্ট, মানে এবং ফলো আমরা করি কেন অ্যানালিস্টরা, যে এটা থেকে একটা ধরেন প্রেডিক্টিভ ক্যাপাবিলিটি তৈরি করে যে সামনে কি হতে পারে। আমি আসলে আই হ্যাভ গিভেন আপ, যেটা আসলে প্রেডিক্ট করাটাই আমি কাইন্ড অফ ছেড়ে দিয়েছি। জাস্ট একটা জিনিস মনে হচ্ছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মাল্টিপল পার্টিজের। এখন হয়তো একটু ইচ্ছা আছে কিছুটা হলেও যে একটা ডিলে আসি, বাট তাদের দুজনের নেগোসিয়েশন যেখান থেকে শুরু করছে, ইরানের যেই দাবি দাওয়াগুলো হয়তো আপনি জানেন, বা ইউএসের যে দাবি দাওয়া, অনেক দূরত্ব, এগুলোকে এক জায়গায় আনাটা কিন্তু যথেষ্ট কঠিন হবে আর কি। নট মাচ লাইকলি। হ্যাঁ, তো এখন ডলার, যেমন ইউক্রেনের যুদ্ধের কারণে সারা পৃথিবীতে ডলার ডিমান্ড বেড়ে গেছিল, এখন কিন্তু এটি আমরা আবার দেখছি না, এর কারণটা কি? আচ্ছা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি রেজ করেছেন। হ্যাঁ, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি লিঙ্কডইনেও একটা লেখা দিয়েছিলাম যে ইউক্রেন যুদ্ধটা যখন হয় তার আগে বাংলাদেশের কিছু খুব ক্লিয়ার মিস্টেক ছিল পলিসি ডিসিশনে। এর মধ্যে সব থেকে দুইটা বড় ছিল যে আমরা দীর্ঘদিন ধরে টাকার মান এক জায়গায় অলমোস্ট আর্টিফিশিয়ালি ধরে রেখেছিলাম, আর্টিফিশিয়ালি আটকে রাখছিলাম। হ্যাঁ, এবং বাই অল মিনস আপনি যদি রিয়ার ক্যালকুলেশন বা অন্য ওই ধরনের ক্যালকুলেশন করেন, টাকা তখন প্রায় 30%-এর উপরে ওভারভ্যালুড ছিল। সো এটা ছিল এক। আর সাথে যেটা আরও ক্ষতি করেছে আমাদের দেশের ওই সময়, যে সুদের হার, আপনার মনে আছে সেই বিখ্যাত 9-6 পলিসি, হ্যাঁ, সেটাও আর্টিফিশিয়ালি আমরা সাপ্রেস করে রেখেছি। এই দুটার কম্বিনেশনের কারণে আসলে আপনার ইউক্রেন ওয়ারের ইম্প্যাক্টটা বাংলাদেশের উপরে কিন্তু খুবই সিগনিফিক্যান্ট ছিল। যে আসলে গত 2022 থেকেই তো ইকোনমি খুব স্ট্রাগলিং একটা দিয়েছিল, রিজার্ভ পড়ে গেছে, ইনফ্লেশন বেড়ে গেছে, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, শেয়ার বাজার কিন্তু গত 3-4 বছর ধরে আসলে কোথাও ইটস নট গোয়িং এনিওয়্যার, ইনফ্যাক্ট ডাউন হয় তো 3-4 বছরে। তো ওইটা আর কি আপনার ওইটার যুদ্ধের আগের যে আমাদের মিস্টেকগুলো ছিল,
হ্যাঁ, সেগুলো খুব খারাপভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করে। বাট আপনি এইবারেরটা খেয়াল করেন, এইবারের কিন্তু প্রবলেমটা মানে ইউক্রেন যুদ্ধের তুলনায় এই ইরান যুদ্ধটার কিন্তু প্রবলেমটা বড়। বাট আমার পলিসি মেকিং যেহেতু এর মধ্যে আমরা IMF এর সাথে ছিলাম, আমার সুদের হার অলরেডি বাড়িয়ে রেখেছি, আমরা রিজার্ভ একটা সার্টেন লেভেল পর্যন্ত বিল্ড আপ করে ফেলছি। আপনি দেখেন যে এই যুদ্ধ হওয়ার পরেও টাকার কিন্তু তেমন কোনো প্রেসারে আসে নাই, মানে টাকার উপরেও আসে নাই এবং আপনি FX রিজার্ভসও আসে নাই। যদি টাকার উপর প্রেসার থেকে আপনি আর্টিফিশিয়ালি টাকার মান ধরে রাখার চেষ্টা করতেন, তাহলে রিজার্ভস খুব সিগনিফিক্যান্টলি ফল করে যেত, অফিসিয়াল চ্যানেলে রেমিটেন্স আসতো না। কিন্তু আপনি রেমিটেন্সের ডেটা দেখেন, গত মাসে তো রেকর্ড সংখ্যক রেমিটেন্স আসছে এবং এই মাসেও অনগোয়িং যে ডেটা যথেষ্ট ভালো। তো এইটা একটা জিনিস প্রুফ করে কি, যে আপনি যখন ম্যাক্রো ইকোনমিক স্পেশালি মনিটারি পলিসি, এক্সচেঞ্জ রেট পলিসি এগুলো যখন আপনি প্রুডেন্টলি নেন, হ্যাঁ, আপনার অর্থনৈতিক ভিত্তিটা অনেক শক্ত থাকে। আমাদের এনার্জির স্বল্পতা আছে। তো এখন আসলে অতীতে যা হয়েছে ভুলভ্রান্তি বা করাপশন যদি বলি, সবই তো এখন যেভাবে আমরা এনার্জি সিচুয়েশনটাকে ম্যানেজ করছি, আপনার মূল্যায়নে এটা কতটা প্রুডেন্ট হচ্ছে? আসলে এনার্জি তো অনেক বড় একটা ভাস্ট টপিক। আমরা যারা ক্যাপিটাল মার্কেটের লোক, আমরা কিন্তু এনার্জি এক্সপার্ট না। বাট আমরা লাকিলি রিসেন্টলি একটা প্রোগ্রামে আমরা বুয়েটের প্রফেসর তামিমকে ডেকেছিলাম এবং কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যানকে। তো তাদের থেকে আমরা বেশ কিছু ইনসাইট পাই, আর নিজস্ব কিছু তো নলেজ আছেই। তো এনার্জি খাতে কয়েকটা সমস্যা আমরা দেখছিলাম, এবং এটা আপনি তেলের বাজারেও দেখবেন যে আন্তর্জাতিক যখন দাম বাড়লো, বাংলাদেশ কিন্তু আসলে অনেক দিন দাম বাড়াই নাই। হ্যাঁ, তো এখন ভোক্তা পর্যায়ে মানে কাস্টমার পর্যায়ে এই যে আমি যে ওদের দাম বাড়ায় না, এটার বেনিফিট কি আসলে তারা পেয়েছে কিনা বা আমরা পেয়েছি কিনা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ। তেল কিনতে পারলে তো আপনি বেনিফিট, একে তো আপনি ধরেন 10-12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিনতে হচ্ছে, সেটা একটা সমস্যা। তারপর আপনি জানেন যে ইনফরমালি অনেক জায়গায় দাম বেড়ে গেছিল, মানে ডিজেলের দাম ফর এক্সাম্পল আপনি খোঁজ খবর নিয়ে ব্ল্যাক মার্কেট হয়ে গেছিল। অকটেনে তো 200-250 আমি তো শুনেছি বেসিক্যালি যে এরকম দাম চলে গেছিল। হ্যাঁ, আর যেই টাইমেরও তো একটা মূল্য আছে, আমার গাড়ি আটকে আছে। সো এইটা আপনি দেখবেন বিশ্বের বেশিরভাগ দেশে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছিল। এটা আমাদের দেশের হিস্টোরিক্যালি সব সরকারি একসময় বিপিসি আপনার বছরের পর বছর যখন ইন্টারন্যাশনাল মার্কেটে আলট্রা লো প্রাইস ছিল, তখনও বিপিসি কিন্তু প্রচুর মুনাফা করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই একটা যে ফিক্সড মেকানিজমের প্রতি আমাদের দেশের একটা ভালোবাসা, এবং এটা শুরু হয়েছে কিন্তু বহু আগে থেকেই, যে তেলের দাম বলেন, এক্সচেঞ্জ রেট বলেন, সুদ হার, স্টক প্রাইস, ফ্লোর প্রাইস আপনি জানেন। হ্যাঁ, এগুলা কিন্তু হিস্টোরিক্যালি আমাদের দেশের অনেক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি করেছে। হ্যাঁ, ডিস্টর্টেড সোশ্যালিজম আমরা যদি বলি, রাইট, এবং এগুলো ক্ষতি হয়েছে, আপনার নেট বেসিসে ক্ষতি হয়েছে, কিন্তু এটার প্রতি একটা ভালোবাসা কিন্তু এখনো আমাদের রয়ে গেছে। এবং সিমিলার প্রবলেম আপনার ইলেকট্রিসিটিতে আপনার সরকারের উৎপাদন ব্যয় পার ইউনিট প্রায় 12 টাকা। হ্যাঁ, এবং কিন্তু ওরা অ্যাভারেজে কাস্টমারের থেকে নিচ্ছে 6 টাকা। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি আপনি সরকারের থেকে 6 টাকায় পান, আপনি কি নিজে কখনো আপনার বাসায় ফ্যাক্টরিতে সোলার লাগাবেন, যেখানে আপনার হয়তো সোলার কস্ট পড়বে 12 টাকা 15 টাকা? আপনি কখনো লাগাবেন? এটা লাগাবেন না। যে এই যুদ্ধের পরে মানুষ পাকিস্তানের এক্সাম্পলের কথাটা উঠিয়েছিল, যে পাকিস্তানের সোলার অনেক গ্রো করেছে। কেন করেছে? মানে শুধু শুধু তো করে নাই, করেছে একটাই কারণে, যে তারা এনার্জি সাবসিডি সরায় দিছে। আর বাংলাদেশের এই সরকার হোক, যেই সরকারই হোক, আসলে এনার্জি প্রাইসের একটা হাইক দিতেই হবে আপনার। এটা একেবারে অবধারিত, এটা আপনি এটা হবে এবং IMF প্রেশার দিবে, IMF প্রেশার না দিলেও আমাদেরও করতে হবে। সো আপনি যে প্রশ্নটা করেছেন যে এনার্জি পলিসির যে বিষয়টা, পলিসির জায়গায় সব থেকে বড় ইস্যুটা কিন্তু এইটাই, যে আপনি প্রাইসিংয়ের কি করছেন। হ্যাঁ, এবং কোনো ধরনের ইনকারেক্ট যেরকম আমাদের অনেকে বলে যে স্পেশালি সোলারের ক্ষেত্রে ডিউটি স্ট্রাকচারের কিছু চ্যালেঞ্জ আছে, যে 30-40% ডিউটি আছে স্পেশালি ব্যাটারির উপরে। হ্যাঁ, যেটা পাকিস্তানে তো 0 ছিল, পরে হয়তো কিছুটা বাড়িয়ে 5-10 করছে। সো আপনি যদি রিনিউয়েবল এনার্জি চান, আপনি যদি অল্টারনেট এনার্জি সোর্স চান, তাহলে কিন্তু আপনার এগুলোকে ফ্যাসিলিটেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর এছাড়াও অন্য যে ফ্যাক্টরগুলো আছে, যে আপনার যে এক্সিস্টিং পাওয়ার প্ল্যান্টগুলো আছে, হ্যাঁ, যেগুলো আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন, তারা কি আদৌ প্রমিসড এফিসিয়েন্সি মেনটেন করছে কি করছে না। আর যেগুলো সব থেকে লোয়েস্ট কস্ট আপনার পাওয়ার প্ল্যান্ট, আপনি কি ওর থেকে বিদ্যুৎটা নিচ্ছেন নাকি অন্য কোনো এক্সপেন্সিভ সোর্স থেকে নিচ্ছেন। হ্যাঁ, মানে সেগুলোও কিন্তু আসলে ডিসকাশনের জায়গা। বাট আগেন আমি যেটা বললাম, যে আমি ক্যাপিটাল মার্কেটের লোক, আমি এনার্জি এক্সপার্ট না, বাট আপনার ইনসাইটটা আমরা পেয়েছি। এখন এই যে জানুয়ারি মাসেই যদি আমরা বলি, এক্সপার্ট অ্যানালিস্টদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা এক্সপেক্ট করছিলেন যে আমাদের ট্রেজারি রেটটা, ইনফ্যাক্ট সবগুলো রেট কিন্তু সিঙ্গেল ডিজিটে হিট করেছিল। তো এখন কোন দিক যাচ্ছি আমরা?
আচ্ছা, ওটা খুবই ব্যাপারটা হচ্ছে যে জানুয়ারির আপনার সময়টায় ছিল যে আমরা একটা ইলেকশন এক্সপেক্ট করছিলাম। তখন আমরা জানতাম যে নির্বাচিত সরকার আসলে তাদের একটা প্রেশার থাকবে সুদ হার কমানোর, এবং ওই সময়টাতে আসলে যুদ্ধ কিছুই ছিল না। মুদ্রাস্ফীতি খুব যে কম ছিল বলবো না, বাট হয়তো খুব হাইও ছিল না। মানে ওই জায়গায় একটা পলিসি রেট 8-8.5-এর মধ্যে ছিল। পলিসি রেট কাট আসলে করলে খুব একটা সমস্যা হতো না, এবং বিএনপি কিন্তু আর্লি অন ওই স্টান্সে ছিল। হ্যাঁ, এবং ওই কারণেই আপনি যদি ট্রেজারি বিল বন্ড মার্কেটটা দেখেন না, কিছু ক্ষেত্রে 9.8টাতেও বিলের ইল চলে গেছিল। আসলে যুদ্ধেতে সব কিছু অঙ্ক চেঞ্জ হয়ে গেছে, কারণ অঙ্কটা এরকম যে যুদ্ধের ফলে আমাদের এস্টিমেশনে প্রায় সরকারের অ্যাডিশনাল মান্থলি সাবসিডি প্রায় $750 মিলিয়ন। এটা ছিল ওই যে অয়েল প্রাইস হাইকের আগের এস্টিমেট আর কি, $750 মিলিয়ন। তো $750 মিলিয়ন সাবসিডি তো আপনার কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে ধার নিতে হবে। হ্যাঁ, কারণ অঙ্কটা ছিল যে তারা ডিএফআইদের থেকে প্রায় $2 বিলিয়ন চেয়েছিল। তো যদি সেই $2 বিলিয়নটা তারা পেয়ে যায় বা পেয়ে যেত, $750 মিলিয়নের মান্থলি ডেফিসিট মানে আপনার 2.5 মান্থস পর্যন্ত ফরেন বরড মানি দিয়েই সে কাভার করে ফেলতে পারবে। কিন্তু যদি ওই টাকাটা আসতে সময় লাগে, যেটা হওয়ার চান্স আছে, বা $2 বিলিয়নের জায়গায় পায় হচ্ছে $1 বিলিয়ন, অথবা যুদ্ধ 2.5 মাসের থেকে বেশি হয়ে 3.5, 4, 5 মাস পর্যন্ত যায়, সেই ক্ষেত্রে তো আপনার এটা ডোমেস্টিক বরোয়িং করতে হবে, আপনার লোকাল ব্যাংকিং খাত থেকে বরোয়িংটা করতে হবে। এখন বন্ডের হিসাবটা খুব সহজ, সাপ্লাই ডিমান্ড, যে আপনি যখন বেশি টাকা ধার নিতে চাবেন ব্যাংকদের হাতে, তাহলে বন্ডের ইল্ড বেড়ে যাবে। তো এরপর থেকে আপনি যদি রিসেন্ট অকশনগুলো দেখেন, যে গত 2 সপ্তাহের মধ্যে 10 বছরের একটা বন্ডের অকশন ছিল, ওখানে আপনার ইল্ডটা 10.2 থেকে প্রায় 10.9 চলে আসছে। এটা কিন্তু 70 বেসিস পয়েন্টসের ইনক্রিজ। হ্যাঁ, এবং শার্প ইনক্রিজ, সিগনিফিক্যান্টলি শার্প ইনক্রিজ। এবং আপনি খেয়াল করেন, আমি কিন্তু এখনো এপ্রিলে, আমরা বছরে সরকারের ব্যয় কিন্তু মূলত মে জুন কেন্দ্রিক হয়। হ্যাঁ, সো দের ইজ আ সিজনালিটি অ্যাসপেক্ট টু স্পেন্ডিং অফ দ্য গভর্নমেন্ট, সেটাও আছে। আর সাথে হচ্ছে যে এই যুদ্ধের যে বিষয়টা, এটাও হচ্ছে ফ্যাক্টর আর কি। এবং এই সব কারণে হচ্ছে আমি যে সাবসিডিগুলো সরকার দিচ্ছে, স্পেশালি এনার্জি সাইডে, হ্যাঁ, তেল এবং ইলেকট্রিসিটি, আপনি যদি ওই সাবসিডিগুলো না কমান, আপনার বন্ড মার্কেটে আপনার বরোইং কস্ট বাড়বেই। সাবসিডি আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট তার, আমরা একটু ফিসকাল সাইডে যদি যাই, যে আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে যে আপনার অনেক, আই মিন, টু গুড টু বিলিভ অফার্স বা প্রমিজেস, যেগুলো হয়তো ধাপে ধাপে, কিন্তু আসলে ফিসকাল স্ট্রেংথ কি সেটা কতটা সাপোর্ট করছে, বা এর সাথে এখন IMF প্রোগ্রামের কানেকশন দিয়ে আপনি কিভাবে দেখছেন? যেই সময় এই প্ল্যানগুলো করেছিল বিএনপি সরকার, যে সোশ্যাল একটা সেফটি নেট প্রোগ্রাম লোয়ার ইনকাম গ্রুপকে টার্গেট করে, সেটার একটা জাস্টিফিকেশন আপনি তৈরি করতে পারবেন যে 2020, 22, 21, 23, 24, 25 এই সব বিভিন্ন বছরে অর্থনীতি খুব ডিফিকাল্ট সিচুয়েশনে ছিল, কস্ট অফ লিভিং এসকেলেশন হয়েছে। এই সব ক্ষেত্রে লোয়ার ইনকাম গ্রুপটাকে একটা সাপোর্ট দেওয়াটা আমাদের একটা দায়িত্ব অ্যাজ আ কান্ট্রি। বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে সেই সাবসিডিগুলা বা সেই যে সাবসিডি বলবো না, সাপোর্টগুলা রাইট রিসিপিয়েন্টের কাছে যেতে হবে, যে প্রাপ্য তাকে পাঠাতে হবে, যেটাতে আমরা অ্যাজ আ কান্ট্রি হিস্টোরিক্যালি সবসময় ফেল করে এসেছি, দুর্বল ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা আপনার একটা অ্যাসপেক্ট টু ইট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে, আপনি যখন কাউকে কিছু দিতে চান, হ্যাঁ, তাহলে তো আরেকজনের থেকে নিতে পারতে হবে। আপনি যদি খরচ বাড়ান বাট ব্যয় বাড়াচ্ছেন, আয় না বাড়ান, তাহলে তো হবে না। ফর এক্সাম্পল, আপনি যদি ইলেকট্রিসিটি প্রাইস বাড়িয়ে দেন সব ইনকাম গ্রুপের উপরে, যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের উপরে বাড়বে, যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদের উপরে, অ্যান্ড দেন ওই যে অ্যাডিশনাল রেভিনিউটাকে রিডাইরেক্ট করলেন হচ্ছে গিয়ে যে মার্জিনালাইজড লোয়ার ইনকাম গ্রুপ, তাহলে কিন্তু আপনি ফান্ডিং করার সোর্সটা পেয়ে যাচ্ছেন। আপনি আমার যুক্তিটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, কিন্তু আমি রেভিনিউ বাড়াবো না, আমি সাবসিডি কমাবো না, ওই অবস্থায় আপনি এই প্রোগ্রাম কিভাবে ফাইন্যান্স করবেন? এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে গিয়ে, ধরেন আপনি যখন একটা প্ল্যান করছেন, হ্যাঁ, কোনো প্ল্যানই তো স্ট্যাটিক না। যুদ্ধের আগের যেই প্ল্যান আর ইরান যুদ্ধের পরের যেই প্ল্যান, সেটা তো আসলে এক হতে পারে না। কারণ আপনার অ্যাডিশনাল ব্যয়, আমি বললাম $750 মিলিয়ন পার মান্থ, ইটস আ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, রাইট? তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন অনেক কিছুই, যে ইউ ক্যান রিঅ্যাসেস যে যেই প্রোগ্রামগুলো আছে সেটা কি সবগুলাই দরকার কিনা, বা সেটাকে আমি এখন না করে কটা দিন পরে করতে পারি কিনা। বিকজ এইটা আমরা কিন্তু ভুলতে পারি না যে এই কস্টের দিক থেকে সরকারের ফিসকাল সাইডের এই যেমন এনার্জি সাবসিডি বেড়ে গেছে সেটা সমস্যা, এই সোশ্যাল ওয়েলফেয়ার নেট যেরকম ইস্যু, ব্যাংকিং খাতের বেইল আউট,
সেটারও কিন্তু একটা মানি নিড আছে। এবং ফাইনালি হচ্ছে যে আমাদের একটা পেন্ডিং পাবলিক সেক্টর ওয়েজ রিভিশন আছে, মানে এগুলোকে আমরা ইংরেজিতে বলি এলিফ্যান্টস ইন দ্য রুম, বুঝছেন? মানে এখন রুমে অনেকগুলো এলিফ্যান্ট চলে আসছে, তো এখন আপনার প্রায়োরিটাইজ করা ছাড়া তো কোনো উপায় নাই। এমনিতেই যে গ্রোথ ইকোনমিস্টরা খুব ক্লিয়ারলি বলছেন যে এই যে ইকোনমিক স্ট্রাকচার আমাদের যে সব এই স্ট্রাকচার নিয়ে আসলে যে ইভেন প্রিভিয়াস গ্রোথের যে পিক সেগুলোতে আমরা আসলে আর যেতে পারবো না। এদিক থেকে আসছে আবার এলডিসি ইস্যু আসছে, আমেরিকার সাথে যে চুক্তি, জানি না আমরা এটা শেষ পর্যন্ত এই সরকার কি করে। গ্রোথ অ্যাসপেক্ট থেকে লাইক নেক্সট 4-5 ইয়ার্সের আপনার ইকোনমিক প্রজেকশন কি? আপনি যদি প্রিভিয়াস হিস্টোরিক্যাল গ্রোথ রেটগুলো দেখেন, মানে পিকগুলো 6-7% ছিল, হ্যাঁ, আমার মনে হয় না যে আমরা 6-7%-এ থাকবো আগামী 5 বছরও, ওই দিকে মনে হয় না যাব। আমরা রিয়েলিস্টিক্যালি 4-5% হতে পারে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা, নোয়িং হোয়াট আই নো। এখন নোয়িং হোয়াট আই নোটা কি? এই যে ধরেন ব্যাংকিং খাতের যে গ্যাপটা হয়েছে, এটা তো ফুলফিল করতে আমার দীর্ঘদিন লাগবে, এটা তো রাতারাতি গ্যাপ সলভ হবে না। এটার ব্যাংকের ক্যাপিটাল বেস স্ট্রেনথেন করতে হবে, হ্যাঁ, এটা যেরকম একটা ইস্যু। আপনি তারপর বললেন যে এলডিসি গ্র্যাজুয়েশন একটা ইস্যু, আর তার পরবর্তীতে হচ্ছে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ, তাদের আগেকার যেই গ্লোবাল স্টান্সটা ছিল যে ক্যাপিটালিজম গ্লোবালিজম, হ্যাঁ, ওখান থেকে তারা যথেষ্ট সরে আসছে। তারা এখন হচ্ছে গিয়ে আই উইন ইউ লুজ টাইপের একটা মডেলে চলে গেছে, যে ট্যারিফ ওয়ারটা যেগুলো করলো তারা। তো আসলে গ্লোবাল, শুধু আমাদের না, গ্লোবাল সিচুয়েশনটাই কিন্তু সিগনিফিক্যান্টলি চেঞ্জড। তো আমি মনে করছি যে আসলে আমরা দীর্ঘদিন আমাদের ক্রেডিট গ্রোথ, মানে প্রাইভেট ক্রেডিট গ্রোথ লো থাকবে, যেটা আমরা অলরেডি লোন গ্রোথ লো থাকবে, জিডিপি গ্রোথও একটু লো থাকবে। তো এখানে ইনভেস্টমেন্টের যে ফ্লো বা আমাদের ইকোনমিক রিফর্ম যেভাবে আগাচ্ছে, যে আমরা লোকাল ইনভেস্টমেন্ট, এফডিআই, এগুলোর পটেনশিয়াল কতটা দেখছেন? বাংলাদেশ আসলে এফডিআই সবসময় একটু দুর্বল ছিল, কারণ হচ্ছে আমি গিয়েই বিদেশিদেরকে বলবো আসেন ইনভেস্ট করেন, আর ও করবে, এটা তো হয় না। আপনার এফডিআই আনতে হলে তাকে একটা ভালো লিগাল স্ট্রাকচার দিতে হবে, তাকে আপনার হচ্ছে গিয়ে কনসিস্টেন্ট ট্যাক্স পলিসি দিতে হবে, তার ইজ অফ ডুইং বিজনেস ভালো হতে হবে, হ্যাঁ। তো সম্ভাবনা অনেক আছে, কারণ আমাদের এখনও বড় একটা ডোমেস্টিক মার্কেট আছে বাংলাদেশে, আমাদের এখনও রিলেটিভলি চিপ লেবার আছে, কিন্তু যেসব রিফর্মগুলো বলতাম যে বিজনেসটাকে সহজীকরণ করার, সেটা তো আসলে হয় নাই, এখনও হয় নাই। এই আমরা ওই পদে পদে যেই স্ট্রাকচার, লেগেসি স্ট্রাকচারেই ফেস করছি। আর ফাইন্যান্সিয়াল মার্কেটসের সাইডেও আসলে আমরা যে খুব অ্যাট্রাক্ট, মানে সিগনিফিক্যান্ট টাকা স্টক মার্কেট বা বন্ড মার্কেটে পেয়েছি, বন্ড মার্কেটে তেমন কখনো আসেনি। স্টক মার্কেটে কিছু আসছিল, যুদ্ধের আগে কিন্তু আমরা দেখছিলাম যে কিছু ইনফ্লো ছিল, এখন যুদ্ধ এবং ওইগুলোর কারণে এখন একটু স্লো হয়ে আছে। এখন যুদ্ধটা থেমে গেলে তখন যদি সরকাররা, যেটা বললাম যে ম্যাক্রো ইকোনমিক পলিসি, ব্যাংকিং রিফর্ম, তারপর এই যে অন্যান্য রিফর্মগুলো যে ঠিক দিকে ইজ অফ ডুইং বিজনেস, সেক্ষেত্রে আবার আপনি অ্যাট্রাক্ট করার একটা স্কোপ আছে। কারণ আমরা একটু ইন্টারাপ্ট করি লাস্ট পার্টটা, যে আমরা কিন্তু বলছিলাম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু ফরেন ইনভেস্টার আসলে আসে না, তারা একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময় আসে। আনফর্চুনেটলি এইবারের পলিটিক্যাল গভর্নমেন্টের আসার সাথে একটা মানে খুব সিগনিফিক্যান্ট ইকোনমিক শক চলে আসছে আর কি। ওকে, তো এর মাঝখানে কর্পোরেট আর্নিংসের কি, আমরা যদি 26 এবং 27 হয়তো অনেক দূরের বিষয়, 26টাই শেষ পর্যন্ত কি এক্সপেক্ট করছেন? কর্পোরেট আর্নিংসের মধ্যে আসলে আমরা দীর্ঘদিন ধরেই কিছু দুর্বলতা দেখছিলাম। আমরা যখন নাম্বারসগুলো দেখি, আমরা দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে যে রেভিনিউ গ্রোথ কেমন, সো রেভিনিউ কি গ্রোয়িং নাকি না, অথবা রেভিনিউ গ্রোথ কি আগের তুলনায় কম না বেশি। এবং বেশ কিছু সেক্টরে আসলে রেভিনিউতে উইকনেসেস ছিল, ধরেন আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যদি আপনি দেখেন, আমরা পেপারেও আসছে যে বিক্রি কমে গেছে, সরকারের খরচ মানে ব্যয় ইনফ্রাস্ট্রাকচারে কমে গেছে, সেটা যেরকম যারা কনজিউমার গুডস টাইপের ইলেকট্রনিক্স বিক্রি করছে, সিঙ্গার বা ওয়ালটন, এই ধরনের কোম্পানিরও দেখা যাচ্ছিল যে একটু রেভিনিউতে উইকনেস আপনার তৈরি হচ্ছিল আর কি। তো এখন এটা এখনও কিন্তু অব্যাহত। অন্য ফ্যাক্টরটা আমরা দেখি হচ্ছে যে মানে প্রফিট কীরকম, হ্যাঁ, এটা মোর অফ আ রিফ্লেকশন অফ মার্জিনস। তো মার্জিনসেও কিছু কিছু ক্ষেত্রে উইকনেসেস ছিল। কিছু সেক্টর, কিছু কোম্পানি একটু রিলেটিভলি স্ট্রঙ্গার ছিল, ধরেন আপনি ফার্মা সেক্টর, ফার্মাসিউটিক্যালস ওয়াজ স্লাইটলি মোর রেজিলিয়েন্ট আপনার কম্পেয়ার টু কনজিউমার গুডস। স্কোয়ার টাইপের কোম্পানি, দে ওয়ার গ্রোয়িং টপ লাইন বটম লাইন বোথ, এটা। আবার ধরেন ব্যাংকস,
ভালো সিলেক্টেড ব্যাংক যারা কিনা দেখা যাচ্ছে যে মানুষ তো বাজে ব্যাংক থেকে সরে ভালো ব্যাংকের দিকে আসছিল, সো ভালোরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডিপোজিট পাচ্ছিল, ভালো ব্যাংকরা মার্কেট শেয়ার গেইন করছিল, ওই টাকাটা তারা আবার লোন না দিয়ে হয়তো ট্রেজারি সিকিউরিটিজে ইনভেস্ট করেছে। সো ওদের কিন্তু আপনি দেখবেন যে প্রফিটেবিলিটি খুব ভালো, মানে ব্যাংকদের নাম্বারসগুলো যদি দেখেন খুব সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, স্টক প্রাইস থেকে ভালো রিটার্ন পেয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ব্রডলি দুর্বলতাটা দেখা যাচ্ছে কারণ অর্থনীতি দুর্বল, আবার এর মধ্যে আবার উইনার্স এন্ড লুজার্স আছে যাদেরকে আমি মেনশন করলাম। তো ট্রেজারির কথা যদি আমরা বলি, অনেক যদি কিন্তু আছে এর মাঝখানেই যে আপনার ফোরকাস্ট কি, ফর এক্সাম্পল আমরা যদি এখন 100 কোটি টাকার একটা ফ্রেশ ফান্ড আপনি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে রান করবেন ফর নেক্সট 3 ইয়ার্স, রাইট। তো এখানে আসলে হয় কি যে আমরা যখন কাউকে রেকমেন্ড করি যে আপনি টাকাটা কি 100% স্টকসে যাবেন, 100% বন্ডসে যাবেন, একটা পার্ট হয় যে তাদের বয়স বা তাদের রিস্ক টলারেন্সটা দেখা হয়, হ্যাঁ। সো এই জন্য এইটা কিন্তু আনসারটা কিন্তু এরকম না যে সবার জন্য একই। ওকে, তো ধরেন কেউ একজন মধ্যবয়সী, দেন 40 থেকে 45, হ্যাঁ, তার তো পোর্টফোলিওতে কিছু স্টকস থাকবে, কিছু বন্ডস থাকবে, যেহেতু এখনও তার ওয়ার্কিং এজ আছে আরও 20-25 বছর, সে একটা গুড অ্যামাউন্ট অফ স্টক রাখতে পারে, 50-60% রাখতে পারে, বাকিটা বন্ডস। তো ওই ক্ষেত্রে আপনার স্টকসের মধ্যে ধরেন আপনি যদি উইনার্স যারা আছে সেগুলোর মধ্যে থাকলেন, আপনি উইনার্স বলতে আমি যেটা বলছি যে ব্যাংক যারা ভালো সলিড ব্যাংক হুই গেনিং মার্কেট শেয়ার, সেটা বিজনেসে যারা পারফর্ম করছে, হ্যাঁ সেটা, ফার্মাসিউটিক্যালসে যারা রেজিলিয়েন্ট আছে, ভালো আছে, তারা আছে। আর হচ্ছে গিয়ে যে কিছু কিছু সেক্টর আছে যে তারা একটু মানে সেক্টর হিসেবে ইম্প্যাক্টেড, বাট ওদের স্টক প্রাইস এতই কম যে প্রাইস টু আর্নিংস রেশিওজ আর ভেরি চিপ, সো এগুলোর মধ্যে আপনি থাকতে পারেন তখন। আর ওইদিকে হচ্ছে বন্ড বিলের ক্ষেত্রে আপনি যেই পোর্শনটা আপনি সেফ অ্যাসেটস চান, সেই ক্ষেত্রে আমরা আর কি রেকমেন্ড করছি শর্ট টার্ম ট্রেজারি বিলের মধ্যে থাকতে, কারণ হচ্ছে সামনে আমরা আশা করছি যে যুদ্ধের কারণে এবং বাজেটের কারণে যে মে জুন মাসে যে বাজেট, এখানে ট্রেজারি বিল বন্ডের ইল্ড অনেক বেড়ে যাবে। সো এই মুহূর্তে বিলেই আমরা রেকমেন্ড করি, পরবর্তীতে বন্ডে যেতে পারে একবার ইল্ডটা বেড়ে যাওয়ার পরে। কত পর্যন্ত, লাইক আর ইউ এক্সপেক্টিং হায়ার হাইজ? সো এটা একটা গুড কোয়েশ্চেন। গত বছরের জুনে ইফ আই এম নট মিস্টেকেন লং টার্ম বন্ড ইল্ড কিন্তু প্রায় 12.5-তে চলে গেছিল, হ্যাঁ 12.5 ক্রস করেছিল। তো এইবারে আমরা 12.5 এক্সপেক্ট করছি না, হ্যাঁ আমরা একটু লোয়ার এক্সপেক্ট করছি, কারণ এর মধ্যে সিস্টেমের লিকুইডিটিটা একটু বিল্ড আপ হয়েছে। প্রাইভেট ক্রেডিট গ্রোথ কিন্তু নাই, আপনি জানেন যে প্রাইভেট ওরা লোন নিচ্ছে না, ব্যাংকও দিচ্ছে না ওদেরকে। সো ওই অবস্থায় আসলে হয়তো 12.5টা এক্সপেক্ট করছি না, কিন্তু এখানে কিছু যদি কিন্তু চলে আসে, যদি কিন্তুগুলো হচ্ছে গিয়ে যে ধরেন ওই যে আমরা যে $2 বিলিয়ন আমরা ডিএফআইদের থেকে চাচ্ছি, হ্যাঁ ওটা যদি না পাই, পরবর্তীতে আবার যে আপনার 4 মাসের জন্য 3.2 খোঁজার কথা বলেছে আপনার যে ফাইন্যান্স থেকে আপনার যে ইআরডিকে। হ্যাঁ, তো আপনি প্রশ্নটা তো বুঝতে পারছেন যে ওই টাকাটা যদি পেলে একরকম অঙ্ক, ওই টাকাটা না পেলে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট অঙ্ক। সো ডিরেকশনালি আই থিঙ্ক যে মোস্ট, আমি যা শুধু না ব্যাংকারদের সাথে আপনি যদি কথা বলেন বা ক্যাপিটাল মার্কেটে, সবাই বলবে যে ডিরেকশনালি ইল্ডটা বাড়ারই কথা, বাট ওইটা কততে যাবে সেটা কিন্তু আজকে বসে বোঝা যাচ্ছে না, বিকজ দেয়ার টু মেনি ভ্যারিয়েবলস। যে আপনি সরকার যদি অয়েল প্রাইস আরও বাড়িয়ে দেয়, তার সাবসিডি নিট কমে যাবে, বড়োইং নিট কমে যাবে, সেটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, সে যদি পাবলিক সেক্টর স্যালারি যে রিভিশনের যে কাজটা, এটাকে ডেফার করে দেয় দীর্ঘদিন, ওরও আবার এটা কমে আসবে। আবার ব্যাংকিং খাতের ডিপোজিটারকে সে কীভাবে ট্রিট করবে, কি আপনি 100 টাকার ডিপোজিট ইন আ ফেইল্ড ব্যাংক, আপনাকে কি 100 ফেরত দিব না 50 ফেরত দিব? না, 1 টাকা করে 50 মাসে দেওয়া হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ক্রিটিক্যাল একটা ভ্যারিয়েবল, যেটা আসলে যেগুলোর ক্লিয়ার আনসার কিন্তু আমাদের কাছে নাই। তো এর মাঝখানে আপনি একটা জেনারিক রিপ্লাই দিয়েছেন, আপনি আপনার রিস্ক অ্যাপেটাইট থেকে ইন্ডিভিজুয়ালি আপনি আসিফ খান এই 100 কোটি টাকা এক্স্যাক্টলি যে একটা 3 ইয়ার্সের পোর্টফোলিও কীভাবে বিল্ড করবেন? আমার ক্ষেত্রে আমি আমার রিস্ক টলারেন্স খুব হাই, সো আমি সিগনিফিক্যান্টলি রিস্ক নিতে পারি, ভোলাটিলিটিতে অতটা সিগনিফিক্যান্টলি আক্রান্ত হই না। সেই ক্ষেত্রে আমি ওই 100 কোটির মধ্যে 70-80 কোটি আমি স্টকসেই থাকতাম। ওকে, হ্যাঁ, বাকিটা হচ্ছে ট্রেজারি বিলে একটু সেফ অ্যাসেটে থাকতাম, যেটা একটা কিছু ধরনের আমাকে ডিফেন্স দিচ্ছে আর কি। আর যেটা স্টকসে থাকতাম আসলে আমার অলরেডি আমি মেনশন করেছি যে আসলে আমার স্টাইল হচ্ছে, বা আমাদের প্রতিষ্ঠানের স্টাইলও হচ্ছে যে ব্লু চিপ ভালো কোম্পানি ছাড়া ইনভেস্ট না করা। সো গভর্নেন্স ইজ আ বিগ ফ্যাক্টর, যে আমি কিসে ইনভেস্ট করি আর করি না। বাট ওর মধ্যে দেখা যায় যে আপনি যদি এজের হিস্টোরিক্যাল পোর্টফোলিওসগুলো দেখেন, হ্যাঁ 25 সালে আপনাদের রিটার্ন কত ছিল ফান্ডগুলোর? আমাদের ইকুইটি ফান্ডগুলো আসলে আমার যতটুকু মনে পড়ে, আমার এক্স্যাক্টলি 20% প্লাস ছিল।
ওকে 25 সালে উই ডিড ফেয়ারলি ওয়েল। বন্ড ফান্ডটাও মনে হয় 17-18% টাইপের ছিল, মানে হয়তো নাম্বারে একটু ভুলভাল হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, But the level. 25টা ভালো ছিল, আমাদের যথেষ্ট ভালো ছিল। Okay, was that because of equity, blue chip equity or bond? সো বন্ড ইকুইটি ফান্ড যেগুলো, সেখানে তো আসলে স্টকই থাকে, সেখানে আমরা ব্যাংকিং থেকে ভালো সিগনিফিক্যান্ট রিটার্ন পেয়েছি, আর কিছু সিলেক্টেড ফার্মা অ্যান্ড আদার নেমস থেকে। আর বন্ড ফান্ডটা ছিল আমরা টাইম মতো লং টার্ম বন্ড কিনেছিলাম ওই যে 12.5 রেটে। তো পরবর্তীতে যখন বন্ডের ইল 10-এ আসে, আমার ক্যাপিটাল গেইন হয়। ওকে, আপনারা সেগুলো লিকুইডেট করেছেন? ওগুলো আমি বিক্রি করে আবার বিলে চলে গেছি। ওকে, সেখানে কত পার্সেন্ট ক্যাপিটাল গেইন এসছে? এটা একটা যে খুব ইন্টারেস্টিং, যে 100 বেসিস পয়েন্ট যদি লং টার্ম বন্ডে, লাইক 20% বন্ডে কমে, তো বলা হয় যে প্রতি পার্সেন্টেজ পয়েন্টের জন্য যত ইয়ার তত পার্সেন্ট। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কি আমাদের ঘটেছিল? পিকে আমরা একটা টার্ম আছে বন্ডের ক্ষেত্রে, যেটাকে আমরা বলি ডিউরেশন। এটা মেজার করে যে আপনার ইন্টারেস্ট রেটের উঠানামাতে বন্ডের প্রাইস কত উঠানামা করে। সো আমাদের ডিউরেশন ছিল প্রায় 3-এর মতো। ওকে, 3-এর মতো ফান্ড ডিউরেশন ছিল। সো আপনারা যদি ওই অঙ্ক করেন যে 12.5 থেকে 10% ইল্ড আসছে, 2.5%, তো 2.5 ইন্টু 3 হচ্ছে আপনার প্রায় হচ্ছে 6+, রাইট? Okay. ধরেন 7 টাইপের একটা সংখ্যা। তো আমার যে ওই 17-18% রিটার্নের মোটামুটি 7-8%ই ক্যাপিটাল গেইন থেকে আসছিল বন্ডে আর কি। ধরেন 1 লাখ টাকা আপনি বন্ডে ইনভেস্ট করেছেন 12.5-তে, তো আপনার যখন 20 ইয়ার্সের বন্ড আমরা যদি বলি, সেটি যখন 10%-এ নেমে গেল এটার ইল্ড, তখন আপনি এই বন্ড থেকে ক্যাপিটাল গেইন কত পেয়েছেন? তো এখানে আসলে শুধু যদি ক্যাপিটাল গেইনটা, মানে সুদের প্রফিটটা আমি আনছি না, সেই ক্ষেত্রে 20 ইয়ার বন্ডের ডিউরেশন হয়তো আপনার 7-8 হতে পারে। আমার এটা একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। সো 2.5% ইন্টারেস্ট রেট ফল করেছে রাফলি। সো 2.5 ইন্টু ধরেন 7 হিসাব করলে 17-14, আর একটু প্লাস অ্যাড করলে ধরেন 17-18। হ্যাঁ, সো ওরকম আপনার ক্যাপিটাল গেইন থাকবে। আর যদি এই ইনস্ট্রুমেন্টটা আপনি 1 বছর হোল্ড করেন, আপনার তো ওখানে 12.5% আবার ইও ছিল, ওই ইন্টারেস্ট কম্পোনেন্টও ছিল। তো তখন আপনার ওই 20 ইয়ার বন্ড থেকে ওই রিটার্ন চলে আসে 20% প্লাস আর কি বেসিক্যালি। রিয়েলি সুইট স্পট। আপনি হোল্ড করেন আর যদি সেল করেন, দুটাই ভালো। হ্যাঁ, কিন্তু এটা তো দুই দিকে যায়। আপনি ধরেন আজকের কথা চিন্তা করেন, আজকে ধরেন আপনি 10 ইয়ার বন্ড বা 20 ইয়ার বন্ড 10% ইল্ডে কিনলেন, ইল্ড বেড়ে 12.5-তে গেল, তখন আপনার 17-18% লস হবে, তখন লস হবে আর কি। এই জন্য আপনি বলছেন যাতে শর্ট টার্ম বিলগুলোতে এখন এই মুহূর্তে শর্ট টার্ম আছে, যে যুদ্ধ পরবর্তী সময়ে আমরা এটা শিফট করে ফেলেছি। আচ্ছা, আরেকটা খুব কমন প্রশ্ন, যে ব্লু চিপ বিশেষ করে ব্যাংকিং সেক্টর থেকে যেগুলো, তারা একটা মোটামুটি টু সাম এক্সটেন্ট তারা একটা র্যালি করে আসছে, আর দে টায়ার্ড অর নট? এইটার তো আসলে কি টায়ার্ড না, এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একই আনসার দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি ফান্ডামেন্টালি দেন যে ওর ভ্যালুয়েশন লেভেল কি চিপ নাকি এক্সপেন্সিভ, আপনি দেখবেন যে এদের প্রাইস আর্নিংস রেশিও এখনও 4, 3.5, 5 এরকম লেভেলে, অনেকের ক্ষেত্রে বুক ভ্যালুর দিকে চিন্তা করলে 1-এর নিচে। তো এগুলো তো আসলে এক্সপেন্সিভ না। আপনি যদি পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তারপর হচ্ছে গিয়ে ভিয়েতনাম, তারপর আরও কিছু দেশের সাথে কম্পেয়ার করে দেখেন যে এই প্রফিটেবিলিটি প্রোফাইল বা এই গ্রোথ প্রোফাইলের ব্যাংকের ভ্যালুয়েশন একটু হায়ার। সো এগুলো এখনও কিন্তু সাবস্টেন্সিয়ালি চিপ আছে ওই দিক থেকে আর কি। হ্যাঁ, আবার টেকনিক্যালি যখন আপনি দেখেন যে একটা র্যালি দিলে অনেক সময় একটু এক্সস্ট হয়ে যায় কিছুক্ষণ, হ্যাঁ, তো ওটা আবার একটু দম নিয়ে আবার মুভমেন্ট করে। সো হয়তো ওইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, বাট আমরা আসলে যখন আমরা ইনভেস্ট করি, আমরা একটু লং টার্ম চিন্তা করি, শর্ট টার্ম মুভমেন্ট নিয়ে খুব একটা কনসার্ন না। সো সেক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্যাক্টরটাই চিন্তাকে বেশি ইনফ্লুয়েন্স করে। একদম, যে আমরা যদি বলি যে অন্তর্বর্তী সরকারের সময় আমরা সোকল জাঙ্ক কোম্পানিজ, এগুলো স্টকে কিন্তু আসলে খুব বড় ক্যাপিটাল ইরোশন হয়েছে যারা হোল্ড করছিলেন। এবং টু মাই অবজারভেশন, যে একটা বড় অংশের মানুষ কিন্তু এখন আসলে একটা বলা যায় যে দেভ লার্ন এ গুড লেসন, যে আপনার সেখান এই ধরনের স্টক থেকে নিজেকে, কিন্তু আবার দেখা যাচ্ছে একটা লেভেল পর্যন্ত অনেক পড়ে গেলে সেখানে কিছুটা বাড়েও। তো আপনি নিশ্চয়ই জাঙ্ক স্টক সাজেস্ট করবেন না, আমি সেটি বলছি না, কিন্তু আরেকটি পয়েন্ট আপনি বলছিলেন যে সাইক্লিক্যাল অনেক কমে গেছে হয়তো, বাট কোম্পানিগুলো ভালো, এগুলোর দিকে আপনার অ্যালোকেশন উড ইউ প্রেফার অর ফর টাইমিং আর কি? না, ওইটা হচ্ছে গিয়ে যে একটা কেস, না আমি একটা কেস আপনাকে দেই, হ্যাঁ, যেহেতু পাবলিক ইনফরমেশন সমস্যা নাই। আমাদের পোর্টফোলিওতে দেখবেন যে বিএসআরএম স্টিল আছে। হ্যাঁ, তো আপনি তো জানেন যে কনস্ট্রাকশন খাত এখন দুর্বল,
কারণ সরকারি প্রজেক্ট, আমি একটু আগে বলছিলাম যে সরকার এখানে টাকা স্পেন্ড করছে না মেগা প্রজেক্টে, হ্যাঁ, এবং পত্রপত্রিকা কিন্তু আসছে এগুলো যে ডিফিকাল্ট সিচুয়েশনে আছে সিমেন্ট স্টিল এগুলোর ক্ষেত্রে। তো সাইক্লিক্যালি তো ওর ব্যবসা এখন ভালো না, তো তাহলে আমি এটা কিনেছি কেন? কারণ আপনি দেখবেন যে ওদের ভ্যালুয়েশন মানে প্রাইস টু আর্নিংস বা প্রাইস টু সেলস আসলে খুবই উইক, মানে খুবই উইক না, লোতে আছে, আমি চিপে পাচ্ছি, রং ওয়ার্ড ইউজ করছি আমি। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে তারা যথেষ্ট শক্তিশালী কোম্পানি, মার্কেট শেয়ার নাম্বার 1। তো এই ধরনের চ্যালেঞ্জিং টাইম যখন আসে আমি দেখেছি যে কিছু কোম্পানি ওটার অ্যাডভান্টেজ পায়, তার কম্পিটিটররা ডিফিকাল্ট ইকোনমিক সিচুয়েশন ন্যাভিগেট করতে পারে না। সো পোর্টফোলিওতে আপনি সব ধরনের স্টকই রাখবেন যদি আপনার আন্ডার ভ্যালুড থাকে আর কি। সো আমাদের ওইরকম সাইক্লিক্যালসও আছে। কিন্তু আবার ধরেন আমি কনজিউমার ইলেকট্রনিক্সকে অ্যাভয়েড করছি, হ্যাঁ, যেরকম সিঙ্গার আমরা 2021 সালে বিক্রি করে দিয়েছিলাম, তো উই হ্যাভেন্ট গট ব্যাক ইন। সিঙ্গার দেখেন এখনো ভালো বাচ্চা বেঁচেছেন। সিঙ্গার আপনার যে লস করেছে, সিঙ্গারের মতো কোম্পানি, আই ওয়াজ রাইটিং দ্য রিপোর্ট অন থার্সডে, যে হচ্ছে তাদের এনএভি মাইনাস, এটা আসলে বিশ্বাস করা কষ্ট। আর এখন আমরা যে পয়েন্টে আসতে চাচ্ছি যে ওভারঅল স্টক মার্কেট, রিসেন্টলি একজন টেকনিক্যাল অ্যানালিস্ট বলছিলেন যে আসলে দ্য রক বটম, যে আপনার বটম আউট হওয়া, মানে তার এক্সপেকটেশন হচ্ছে সিগনিফিকেন্টলি ইন্ডেক্স পড়বে, তারপরে হয়তো বটম আউট হবে। মানে উনি ভাবছেন যে আরো দাম পড়বে। জি, আমি ইন্ডেক্সটার কথা বলছি। আমি বুঝতে পারছি, আসলে এইটা একটু ডিফিকাল্ট টু প্রেডিক্ট, কারণ টোটালি ডিপেন্ড করবে যুদ্ধ পরিস্থিতিতে। যুদ্ধ যদি রিজলভ হয়ে যায় তাহলে এখান থেকে ইন্ডেক্স পড়ার আমি খুব একটা স্কোপ দেখছি না। কারণ আপনার মনে রাখতে হবে যে 2022, 23, 24, 25 4 বছরের মার্কেট ডাউন। সো এরকম টানা 4 বছর মার্কেট ডাউন কিন্তু আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের হিস্ট্রিতে, আপনি যদি বিভিন্ন টাইম ফ্রেমগুলো দেখেন, হ্যাঁ। এবং আমাদের এখনের যে পি রেশিও বাজারের অ্যাজ আ হোল আছে, এটা কিন্তু হিস্টোরিক্যালি ওয়ান অফ দ্য লোয়েস্ট। তো ওই অবস্থায় ম্যাক্রো একটা যে অয়েল প্রাইসের রিস্কটা চলে গেলে ইন্ডেক্স আরও ফল করবে, সেটা একটু ডিফিকাল্ট টু প্রেডিক্ট। কিন্তু এখন ধরেন অন দ্য আদার হ্যান্ড, যুদ্ধ যদি আরও 3 মাস 4 মাস চলে, সেটা তো ক্যাটাস্ট্রফিক হতে পারে। মানে আমাদের তো অলরেডি কিছু জায়গায় ডিজেল শর্টেজ আছে, ফার্টিলাইজার শর্টেজ হবে, মানে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমরা আস্তে আস্তে দেখছি। সো এইটার আমার কাছে এটা প্রেডিক্টেবলই না যে আসলে ইন্ডেক্স আপনি ইকুইটি স্পেসিফিক থাকতে চাচ্ছেন। আরেকটা হচ্ছে যে একটু লঙ্গার টার্মে বা আমরা মিড টার্মে যদি তাকাই, যে আমরা কি আসলে এলডিসি গ্র্যাজুয়েশনের যে এই যে কমপ্লেক্সিটি, এগুলোকে আমরা ঠিকমতো নেভিগেট করার পথে আছি, নাকি এখানে আমরা কোনো ব্লান্ডার করে বসবো? এটার জন্য তো আসলে দেশের প্রস্তুতি ছিল না এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। সো ওই দিক থেকে আমাদের কিছু ভালনারেবিলিটি আছে। আর সাথে তো আমরা অ্যাজ আ কান্ট্রি অনেক ধরনের ইস্যু, এনার্জি সাপ্লাইয়ের সমস্যা ছিল। এই যুদ্ধের আগেই কিন্তু এনার্জি সাপ্লাই ইস্যু ছিল, সাবসিডির ইস্যু ছিল, ব্যাংকিং খাতের ইস্যু ছিল, অনেক ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন, হ্যাঁ। তো ওই দিক থেকে আসলে আমরা বলতে পারি যে এলডিসির জায়গায় কিছু ভালনারেবিলিটি তৈরি হয়েছে। এখন পলিসির দিক থেকে সরকার বলেছিল যে তারা কথা বলবে যেটা একটু ডেফার করা যায় কিনা, সেটা কিন্তু গ্যারান্টিড না। আপনি আবেদন করতে পারেন, ওই প্রসেসটা কমপ্লিকেটেড। এখন আবেদন করে যদি তারা কিছু সময় দেয়, ওয়াই নট, উই শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট প্রসেস, যে আবেদন করে একটু ডেফার করা। বাট এটা কিন্তু কোনো না কোনো সময় আমার হবেই, বুঝতে পারছেন? মানে আজ হোক কাল হোক আমার নিতেই হবে, হ্যাঁ, এবং ওইটার কিছু ইম্প্যাক্ট আসবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফ ভাই ইনসাইটের জন্য। দর্শক, আসলে ওই যে শুরু করেছিলাম, কপালে সুখ সয় না, এই যুদ্ধটি ট্রেজারির রেট বেড়ে যেতে পারে, যদি কিন্তু আছে, যদি আমরা বিদেশি লোন যথেষ্ট না পাই, যদি সাবসিডি আমরা সরকার যদি প্রচুর সাবসিডি দিয়ে যায়, তো সব কিছু মিলিয়েই তিনি আসলে যেটি এমফেসাইজ করেছেন তার গেম পরিষ্কার। যদি আন্ডার ভ্যালুড স্টক হয় অ্যান্ড দিস ইজ এ গুড, আই মিন বার্গেনে পান, দেন হি ইজ ভেরি অ্যাগ্রেসিভ। আর ট্রেজারিতে যদি পার্ক করতেই হয়, শর্ট টার্মে থাকার কথা বলছেন, কারণ দ্য ইল্ড মে গো আপ। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।